এই কথা শুনে ট্যাংসু খুব আবেগপ্রবণ হয়ে পড়ল এবং উচ্চস্বরে কাঁদতে লাগল, কারণ সে ভাবতেও পারেনি যে হুয়াং তার কথায় তাকে স্বস্তি দেবে। হুয়াং খুব অদ্ভুতভাবে ট্যাংসুকে একটি টিস্যু দিল, যেটা সে খুব জোরে ব্যবহার করল। হুয়াং বলল তাকে শুধু কয়েক সেকেন্ডের জন্যই সুন্দর দেখায়। এখন ট্যাংসুর মন খারাপ হয়ে গিয়েছিল, তাই সে টিভি বন্ধ করে দিল। কিন্তু হুয়াং তাকে তা করতে দিচ্ছিল না, কারণ সে আরও কিছুক্ষণ মংমংকে দেখতে চেয়েছিল। আর এই কারণেই তাদের মধ্যে ঝগড়া শুরু হলো এবং তারা একে অপরের উপর পড়ে গেল। পড়ে চলার পর দুজনেই সতর্কভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হুয়াং জোরেই চিৎকার করে উঠল, কারণ ট্যাংসু খুব ভারী ছিল। আর ঠিক তখনই হুয়াং লক্ষ্য করল যে তার মুখটা জনপ্রিয় ট্যাংসুর মতো দেখতে। আর তখন সে বলল, না, এটা হতে পারে না। আর তারপর সে ট্যাংসুকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। বস চলে যাওয়ার সাথে সাথেই ট্যাংসু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস বস আমাকে চিনতে পারেনি। পরের দৃশ্যে দেখা যায় ট্যাংসু গভীর রাতে কেনাকাটা সেরে হুয়াংয়ের বাড়িতে ফিরছিল। তখন দুজন প্রহরী তাকে চোর ভেবে তাড়া করতে শুরু করে। ট্যাংসু জোরে দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং তার পায়ে আঘাত লাগে। ঠিক তখনই হ্যাং সেখানে এসে তার প্রহরীদের বলে, এ আমার নতুন পরিচারিকা, এখন থেকে কেউ ওকে আসা যাওয়ায় আটকাতে পারবে না। যেহেতু ট্যাংসু ইতিমধ্যেই আহত হয়েছিল, তাই হ্যাং তাকে তুলে বয়ে নিয়ে যায়। ট্যাংসু জিজ্ঞেস করে, বস, আমি খুব ভারী, আপনি কি ক্লান্ত নন? হুয়াং উত্তর দেয়, না, আমি একজন পুরুষ এবং পুরুষরা কখনো ক্লান্ত হয় না। কিন্তু হুয়াংয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে ট্যাংসুকে আর বহন করতে পারছিল না, তাই সে খুব ধীরে ধীরে এগোচ্ছিল, এতটাই ধীরে যে আরেকজন মহিলা তাদের পাশ কাটিয়ে চলে যায়। তারা যখন প্রধান দরজার কাছাকাছি পৌঁছায় তখন তার শক্তি ফুরিয়ে যায়। ঠিক তখনই সে ট্যাংসুকে নিয়ে পড়ে যায়। ট্যাংসু ওঠার চেষ্টা করছিল, কিন্তু সে আবার হুয়াংয়ের উপর পড়ে যায়। হ্যাং বলল, দয়া করে আমাকে মেরে ফেলো না, আস্তে আস্তে ওঠো। ট্যাংসু সাবধানে উঠতে শুরু করলো, কিন্তু সে আবার হুয়াংয়ের উপর পড়ে গেল, যার ফলে হুয়াংয়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল, এতটাই খারাপ যে সে হাঁটতেও পারছিল না। এরপর ট্যাংসু হুয়াংকে তার ঘরে নিয়ে গিয়ে সাহায্য করল। আর তারপর ট্যাংসু সারা রাত হুয়াংয়ের যত্ন নিল, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে পারে। এরপর সকালে যখন হুয়াংয়ের চোখ খুলল, সে ট্যাংসুকে তার পাশে ঘুমন্ত দেখে মুগ্ধ হয়ে গেল। সে আমার জন্য কতটা ভাবে। পরের দৃশ্যে হুয়াং তার সহকারীর সাথে কথা বলছিল। সহকারী বলল, বস, আজ আপনার একটি ব্লাইন্ড ডেট আছে, যা আপনার মা ঠিক করেছেন। হ্যাং না চাইলেও তাকে ব্লাইন্ড ডেটের মেয়েটির সাথে দেখা করার জন্য তার কোম্পানিতে যেতে হয়েছিল। সে জোর করে ট্যাংসুকেও সাথে নিয়ে গেল, কিন্তু যখন জানা গেল যে ব্লাইন্ড ডেটের মেয়েটি ট্যাংসুয়ের গ্রুপের তৃতীয় সদস্য লিসো ছাড়া আর কেউ নয়, ট্যাংসু হতবাক হয়ে গেল এবং সে চুপচাপ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু হুয়াং তাকে কোথাও যেতে দিল না, বরং সে তাকে নিজের পাশে বসালো। এরপর সে লিসোকে জিজ্ঞেস করল, নিজের পরিচয় দাও। লিসো অবাক হয়ে জিজ্ঞেস করল, পরিচয় মানে কি? মানে আমাদের কি এই প্রথম দেখা হচ্ছে? হ্যাং ছবিটার দিকে তাকিয়ে মনে করতে পারল এ তো মিংমিংয়ের বন্ধু। হুয়াং বলল, দুঃখিত, আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, তাই তোমাকে চিনতে পারিনি। লিসো ট্যাংসুকে একটু একটু করে চিনতে শুরু করল, আর ট্যাংসুও বারবার মুখ লুকাচ্ছিল। লিসো জিজ্ঞেস করল, এই মেয়েটিকে? হ্যাং বলল, এ আমার কাজের মেয়ে। কিন্তু অনেকবার দেখার পর লিসো বুঝতে পারল যে এ তাদেরই বন্ধু ট্যাংসু, যে এখন মোটা হয়ে গেছে। হুয়াং চলে যাওয়ার পর লিসো ট্যাংসুকে জিজ্ঞেস করল, তোমার এই অবস্থার কারণ কি? ট্যাংসু লিসোকে বলল, আমি অন্য কোনো কাজ পাইনি, তাই বাড়িতেই থেকে মোটা হয়ে গেছি। এখন আমার কাছে একদমই টাকা নেই, বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও নেই, তাই হুয়াংয়ের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করছি। ট্যাংসুর পুরো অবস্থা শুনে লিসোর খুব খারাপ লাগলো। লিসো বলল, তুমি এতদিন এত বড় সমস্যায় ছিলে, কিন্তু আমাকে কিছুই বলনি, বরং সব যোগাযোগ বন্ধ করে উধাও হয়ে গিয়েছিলে। কিন্তু চিন্তা করো না, আমি এসে গেছি আর তোমার বাড়ি ভাড়াও দিয়ে দেব। এটা শুনে ট্যাংসু খুব খুশি হলো এবং লিসোকে ধন্যবাদ জানালো। ঠিক তখনই হুয়াংও ফিরে এসে বলতে শুরু করলো, এই দুজনকে এত ঘনিষ্ঠ দেখে আমি একটু বাথরুমে গিয়েছিলাম, তোমরা দুজন এত ঘনিষ্ঠ হলে কি করে? কিন্তু লিসো হুয়াংয়ের কথা থামিয়ে দিয়ে ট্যাংসুকে কিনে নেওয়ার কথা বলল। তুমি তোমার কাজের মেয়েকে আমাকে কত টাকা দেবে? হ্যাং বলল, দুঃখিত, ট্যাংসু বিক্রির জন্য নয়, এবং আমি ট্যাংসুর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছি। ট্যাংসুও এই আলোচনাকে সমর্থন করতে শুরু করেছে। এই সব শুনে লিসো চুপ হয়ে গেল। লিসো এগে বেরিয়ে এলো এবং হুয়াংয়ের সহকারী জো তার সাথে দেখা করল, যে ছিল খুবই আকর্ষণীয় এবং সুদর্শন। সেই কারণেই লিসো প্রথম দর্শনেই তার মন দিয়ে দিল। আর লিসো জোকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে করমর্দনের পরেও সে তার হাত ছাড়ছিল না, সে শুধু তার দিকে তাকাচ্ছিল। পরের দৃশ্যে ট্যাংসু লিসোকে হুয়াংয়ের অসুস্থতার কথা বলল। হুয়াংয়ের মুখ চেনার ক্ষমতা নেই, অর্থাৎ সে মানুষের মুখ মনে রাখতে পারে না। এ কথা শুনে লিসো অবাক হয়ে বলল, ও, তাহলে এই জন্যই হুয়াং যখনই আমার সাথে দেখা করে এমনভাবে আচরণ করে যেন আমরা প্রথমবার দেখা করছি। ট্যাংসু বলল, আরে কি বলছিস, ও তো নিজের মাকেও চিনতে পারে না। এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যেখানে হুয়াং ভিডিও কলে তার মায়ের সাথে কথা বলছিল এবং সে তার মায়ের কাজের মেয়েকে নিজের মা ভেবে ভুল করেছিল। ট্যাংসু দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখছিল। এরপর একদিন ট্যাংসু ঘর পরিষ্কার করার সময় হুয়াংয়ের মেডিকেল রিপোর্ট খুঁজে পায়। তারপর ট্যাংসু বর্তমানে হইলে এই জন্যই হুয়াং এখনো জানতে পারেনি যে আমি সেই বিখ্যাত আইডল ট্যাংসু। লিসো অবাক হয়ে এই কথাগুলো শুনছিল। এরপর লিসো বাইরে আসতেই জোয়ের সাথে তার দেখা হয়।
হয় এবং জোয়ের সাথে কথা বলতে বলতেই সে সেখান থেকে চলে যায়। ট্যাংসু যখন বাইরে আসে, লিসো ততক্ষণে সেখান থেকে উধাও হয়ে গেছে, তাই সে তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার ক্রাশ ইয়ানজির একটি পোস্টার দেখতে পায়। ঠিক তখনই তার মনে পড়ল ইয়ানজি প্রথমবার তাকে এই বিল্ডিংটা ঘুরিয়ে দেখিয়েছিল এবং তখন সে ইয়ানজিকে নিয়ে খুব খুশি হয়েছিল। আর ঠিক তখনই সে একটা গান শুনতে পেল। সেটা শুনতে শুনতে সে একটা স্টুডিওতে এসে পৌঁছায়, যেখানে সে ইয়ানজিকে একটা গান অনুশীলন করতে দেখে। কিন্তু ইয়ানজি যখন জিজ্ঞেস করে কে ওখানে, ট্যাংসু সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ইয়ানজি তাকে যেতে দেয় না এবং জিজ্ঞেস করে তুমি আসলে কে। ঠিক তখনই ট্যাংসু তাড়াতাড়ি একটি মুখোশ পরে নেয় এবং বলে দুঃখিত, আমি ভুল করে এখানে চলে এসেছি। পরের অংশের জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করুন।